সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে বসে আমার এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে পাঠদান শুরু করছি। আমি আজ তোমাদের পড়াবো পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু ও পরিধি। তার আগে চলো আমরা গত ক্লাসের পড়াটা একটু মনে করি। গত ক্লাসে আমি বলেছিলাম পৌরনীতির সংজ্ঞাটা, এবং সে সংজ্ঞাটা এখন তোমাদের আবার একটু মনে করিয়ে দেই যে ইংরেজি পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স। সিভিক্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে। সিভিস এবং সিভিটাস শব্দের অর্থ যথাক্রমে নাগরিক ও নগররাষ্ট্র। সুতরাং শব্দগত অর্থে পৌরনীতি হল নগররাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ ও কার্যাবলী সংক্রান্ত বিজ্ঞান। পৌরনীতি সংজ্ঞা সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা দিয়েছে। তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা হলো হোয়াইটের। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, civics is the branch of human knowledge which deals with everything relating to a citizen, past, present and future, local, national and human। অর্থাৎ পৌরনীতি হচ্ছে জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও মানবতার সাথে জড়িত বিষয় নিয়ে আলোচনা করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আসো আমরা বোর্ডে দেখি পৌরনীতি কি কি বিষয় নিয়ে আলোচনা করে। প্রথমত পৌরনীতি নাগরিকতা বিষয় আলোচনা করে, দ্বিতীয়ত আদি সংগঠন সম্পর্কে আলোচনা করে, তৃতীয়ত হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে, চতুর্থত রাজনৈতিক তত্ত্ব সম্পর্কে আলোচনা করে, পঞ্চমত সামাজিক ও রাজনৈতিক বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা করে, এরপর হচ্ছে নাগরিকতার স্থানীয় দিক সম্পর্কে আলোচনা করে, নাগরিকতার জাতীয় দিক সম্পর্কে আলোচনা করে, নাগরিকতার আন্তর্জাতিক রূপ সম্পর্কে আলোচনা করে, নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে এবং রাজনৈতিক ঘটনা ও আন্দোলন নিয়ে আলোচনা করে পৌরনীতি। এরপরে দেখো সাংবিধানিক অগ্রগতি নিয়ে আলোচনা করে এবং সর্বশেষ সমাজ জীবনের সমসাময়িক যে সমস্ত বিষয়গুলি আছে সেই বিষয়গুলি নিয়েও পৌরনীতি কি করে আলোচনা করে। এবার আসো আমরা এই পয়েন্টগুলি একটু বিশ্লেষণ করি। শিক্ষার্থীরা, এবার আসো আমরা আমাদের যে প্রথম পয়েন্ট সেই পয়েন্টটা নিয়ে আলোচনা করি। প্রথম পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি নাগরিকতা বিষয়ক আলোচনা। পৌরনীতি মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকের সামাজিক ও রাজনৈতিক কার্যাবলী পৌরনীতির মুখ্য আলোচ্য বিষয়। নাগরিকদের উত্তম এবং পূর্ণাঙ্গ জীবন প্রতিষ্ঠা করার জন্যই রাষ্ট্রের সৃষ্টি বা উদ্ভব হয়েছে। সুনাগরিকদের দায়িত্ব, কর্তব্যবোধ, সচেতনতা প্রভৃতি গুণাবলী রাষ্ট্রকে মহীয়ান করে তোলে। নাগরিকতার অর্থ, প্রকৃতি, নাগরিকতা অর্জন ও বিলোপ, সুনাগরিকতা অর্থাৎ বুদ্ধি, বিবেক এবং আত্মসংযম, এটি যাদের মধ্যে থাকে তাদেরকে আমরা কি বলি? সুনাগরিক বলি। এবং নাগরিক অধিকার ও কর্তব্যবোধ প্রভৃতির অতীত ও বর্তমান সম্পর্কে পৌরনীতি কি করে আলোচনা করে। এর জন্যই পৌরনীতিকে কি বলা হয়? নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। এরপরে দেখো দ্বিতীয় পয়েন্ট আছে আদি সংগঠন সম্পর্কে আলোচনা। মানব সভ্যতার বিকাশে আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান হলো পরিবার। অ্যারিস্টটলের মতে পরিবার হলো রাষ্ট্রের আদি রূপ। পৌরনীতি তাই পরিবারের বর্তমান ও অতীত রূপ এবং কার্যাবলী, সমাজের বিকাশ, সামাজিক পরিবর্তনের প্রকৃতি ও কারণসমূহ, সামাজিক মূল্যবোধ, রাষ্ট্রের প্রকৃতি ও উৎপত্তির ইতিহাস এবং বিকাশের ধারা প্রভৃতি দিক সম্পর্কে আলোচনা করে। এরপর আমরা দেখি 3 নম্বরে রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা। রাষ্ট্রের সংজ্ঞা, প্রকৃতি ও উৎপত্তির ইতিহাস, রাষ্ট্রের উপাদানসমূহ, সংবিধানের প্রকৃতি ও শ্রেণীভেদ, সরকারের প্রকৃতি ও শ্রেণীভেদ,
সরকারের বিভিন্ন অঙ্গ বা বিভাগের প্রকৃতি। বিভিন্ন অঙ্গ হচ্ছে যেমন আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ এবং এর সংগঠন ও কার্যাবলী, নির্বাচন ও নির্বাচক মণ্ডলী, রাজনৈতিক দল, জনমত প্রভৃতি রাজনৈতিক প্রতিষ্ঠান বা সংগঠন সম্পর্কে পৌরনীতি কী করে? পৌরনীতি আলোচনা করে। এরপরে আমরা আসি, দেখো, রাজনৈতিক তত্ত্ব সম্পর্কে আলোচনা। পৌরনীতি রাজনৈতিক তত্ত্ব নিয়েও কী করে আলোচনা করে। পৌরনীতিতে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব বা মতবাদ, রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব বা মতবাদ ইত্যাদি নিয়ে আলোচনা করে। এরপরে দেখি সামাজিক ও রাজনৈতিক বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা। পৌরনীতি আইনের প্রকৃতি, সংজ্ঞা, উৎস, প্রয়োজনীয়তা এবং নৈতিকতার সাথে সম্পর্ক, স্বাধীনতার প্রকৃতি, সংজ্ঞা, প্রকারভেদ, রক্ষা কবচ ও আইনের সাথে সম্পর্ক, সাম্যের প্রকৃতি, প্রকারভেদ ও স্বাধীনতার সাথে সম্পর্ক প্রভৃতি বিষয় নিয়ে পৌরনীতি আলোচনা করে। এরপরে আমরা আসি সামাজিক নাগরিকতার স্থানীয় দিক সম্পর্কে আলোচনা। পৌরনীতি নাগরিকের স্থানীয় দিক সম্পর্কে আলোচনা করে। একজন আদর্শ নাগরিক ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, পৌর কর্পোরেশন, জেলা পরিষদ প্রভৃতির স্থানীয় স্বায়ত্তশাসিত যে সকল প্রতিষ্ঠানগুলি রয়েছে সেই প্রতিষ্ঠানের সাথে তারা সংশ্লিষ্ট থাকে। এসব প্রতিষ্ঠান বা ব্যবস্থার প্রকৃতি, সংগঠন ও কার্যাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করে কে? পৌরনীতি। এরপর আমরা আসি নাগরিকতার জাতীয় দিক সম্পর্কে আলোচনা। পৌরনীতি নাগরিকতার জাতীয় দিক সম্পর্কে আলোচনা করে। এই জাতীয় বিষয়গুলি হচ্ছে যেমন জাতীয় স্বাধীনতা আন্দোলনের পটভূমি, জাতীয় স্বাধীনতা আন্দোলনের ধাপে ধাপে বিভিন্ন নেতার অবদান, জাতীয় রাজনৈতিক গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ, শাসনতান্ত্রিক সমস্যা ও এর অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে পৌরনীতি। এবার আসো আমরা দেখি নাগরিকতার আন্তর্জাতিক রূপ সম্পর্কে আলোচনা। পৌরনীতি নাগরিকের আন্তর্জাতিক দিক সম্পর্কেও আলোচনা করে। নাগরিক জীবন আজ স্থানীয় ও জাতীয় গণ্ডির সীমানা পেরিয়ে আন্তর্জাতিক রূপ লাভ করেছে। অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বিশ্বের প্রায় প্রতিটি দেশই বর্তমানে প্রতিবেশী ও দূরের সকল রাষ্ট্রের সাহায্য ও সহযোগিতা কামনা করে বিশ্ব শান্তি ও বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় করার জন্য গড়ে তুলেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, যেমন জাতিসংঘ মতো অন্যান্য আরও আন্তর্জাতিক সংস্থা বা সংগঠন। পৌরনীতি তাই জাতিসংঘ সহ অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উদ্ভব, বিকাশ, উদ্দেশ্য ও কার্যাবলী সম্পর্কেও আলোচনা করে। এরপর আমরা আসি, দেখো, নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা। পৌরনীতি নাগরিকতার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়েও আলোচনা করে। পৌরনীতি নাগরিকদের অধিকার ও কর্তব্যের অতীত ইতিহাস ও গঠন কাঠামো নিয়ে আলোচনা করে। পৌরনীতি নাগরিকতা বিশেষ করে নাগরিকের অধিকার ও কর্তব্যের বর্তমান যে রূপ সেই রূপ নিয়েও আলোচনা করে। এছাড়া পৌরনীতি নাগরিকের ভবিষ্যৎ দিক সম্পর্কেও আলোচনা করে। নাগরিক জীবনের সাথে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক ও সামাজিক বিষয়াদি অতীত ও বর্তমান রূপ আলোচনার আলোকে এর ভবিষ্যৎ রূপ ও কার্যগুলি কীরূপ হবে বা হওয়া উচিত সে সম্পর্কেও পৌরনীতি একটি দিক নির্দেশনা দিয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার তাহলে আসো আমরা পরের পয়েন্টে চলে যাই। রাজনৈতিক ঘটনা ও আন্দোলন নিয়ে আলোচনা। পৌরনীতি রাজনৈতিক ঘটনা নিয়ে আলোচনা করে। পৌরনীতি একটি দেশের বিভিন্ন রাজনৈতিক ঘটনা, যেমন 1757 সালে পলাশীর যুদ্ধ, 1857 সালে সিপাহী বিদ্রোহ, ব্রিটিশ বিরোধী বিভিন্ন আন্দোলন,
সালের বঙ্গভঙ্গ, 1911 সালের বঙ্গভঙ্গ রদ, 1919 সালের ভারত স্বাধীনতা আইনের ধারা, 1935 সালের ভারত স্বাধীনতা আইনের ধারা, 1940 সালের লাহোর প্রস্তাব, 1947 সালের ভারত স্বাধীনতা আইনের ধারা, 1952 সালের ভাষা আন্দোলন, 1956 সালের পাকিস্তানের সংবিধান, 1962 সালের সংবিধান, 1963 সালের 6 দফা, 1970 সালের নির্বাচন এবং নির্বাচনোত্তর এর প্রভাব, 1971 সালে অসহযোগ আন্দোলন, 7 মার্চের ভাষণ এবং সর্বোপরি 9 মাস রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধ ইত্যাদি নিয়ে পরিণতি বিশদ আলোচনা করে। এবার আসো আমরা দেখি সাংবিধানিক অগ্রগতি নিয়ে আলোচনা। পরিণতি সাংবিধানিক অগ্রগতি ও বিকাশ ধারা নিয়ে আলোচনা করে। পরিণতি ব্রিটিশ শাসনামল ও পাকিস্তান শাসনামলে সাংবিধানিক বিকাশ ও অগ্রগতি, স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন প্রক্রিয়া, সংবিধানের বিভিন্ন দিক ও ধারা এবং জাতীয় সংসদে নির্বাচন সমূহের ফলাফল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আসো আমরা আজকের পরিণতি ও সুশাসনের বিষয়বস্তু পরিধি সর্বশেষ পয়েন্টে চলে যাই। সমাজ জীবনের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা। নাগরিক জীবনে বিভিন্ন পদক্ষেপে আমাদের বহুবিধ সমস্যায় পড়তে হয়, যেমন অর্থনৈতিক, সামাজিক ও নৈতিকতা সহ বিভিন্ন সমস্যা। সেই সকল পরিণতি এই নাগরিকতার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে। পরিণতি নাগরিক জীবনের সাথে সম্পৃক্ত সেই সমস্ত বিষয়গুলি যেমন হচ্ছে ইফটিজিং, দুর্নীতি, সন্ত্রাস, রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ, তারপরে পরিবেশগত সমস্যা, এই সমস্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তাহলে আজকে পরিণতির পরিধি ও বিষয়বস্তু সম্পর্কে বিশদভাবে জানলে। আশা করি আত্মস্থ করতে পেরেছ। তোমরা বাসায় গিয়ে এটা ভালো করে পড়বে এবং তোমরা খাতায় লিখবে। যত লিখবে তোমাদের পড়া তত ভালো হবে। তাহলে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।